খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ রবিবার 8ই সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। তদন্তে আরও নাম উঠে আসবে। আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ, কারা করতেন আনাগোনা। নমস্কার কুণালদা, তৃণমূল নেতাকে জবাব দিলেন দেব। কথার লড়াইয়ে অস্বস্তিতে শাসক দল। স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন, অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। বেশি নম্বর পেয়েও বঞ্চিত 200 চাকরি প্রার্থী, হাইকোর্টের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডাক্তারদের কর্মবিরতিতে আপত্তি, চীনা জুতো শ্রমিকদের প্রসঙ্গ টেনে কি বললেন তৃণমূল বিধায়ক। উত্তরে বাড়তে পারে তাপমাত্রা, কি বলছে ওয়েদার রিপোর্ট। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তদন্ত যত অগ্রসর হবে তত আরও নাম উঠে আসবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বলেন, সন্দীপ ঘোষের সম্পর্কে যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে তিনি এই চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন। এই মামলার তদন্ত যত এগোবে তত আরও নাম উঠে আসবে। সন্দীপ ঘোষ হলো এই দুর্নীতি ও নারকীয় ঘটনার মূল মাথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হওয়ায় কেউই তাঁর কোনো দুর্নীতির প্রতিবাদ এতদিন করতে পারেননি। প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার কথা প্রকাশ্যে আসে। তারপর থেকে শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে। তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত বলে দাবি করা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তারপরই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার 3 সহযোগীকে গ্রেফতার করে সিবিআই। পরেও দুজনের পাশাপাশি একাধিক মানুষের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে বিরোধীদের বিভিন্ন কর্মসূচিতে লোক সংখ্যা বাড়ছে দেখে রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান কর্মসূচি নেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফেও। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে শাসক দলের লোকজনও সামিল হন আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি চেয়ে, যা নিয়ে বিরোধীদের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাদের। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ মিলল। বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বাংলোর পর এবার খোঁজ মিলল সন্দীপের জোড়া ফ্ল্যাটের। বেলেঘাটায় রয়েছে দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে থাকা সন্দীপের জোড়া ফ্ল্যাট। গ্যারেজে রয়েছে সরকারি বোর্ড লাগানো এসইউভি। আরজিকর মেডিকেল দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। বেলেঘাটায় সন্দীপ ঘোষের আবাসনের কেয়ারটেকার বিনোদ দাস বলছেন, এখানে খুব কম আসতেন স্যার, বেশি আসতেন না। মা খুব আসতেন, তারপর চলে যেতেন। 3-4 মাস কেউ আসেননি। আইডিকর কেস কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P18/A সিআইসি রোডের ঠিকানায় একই আবাসনে 2টি ফ্ল্যাট রয়েছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 1400 স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই 3 তলায়। দুটোরই মালিক সন্দীপ ঘোষ এবং গ্যারেজে একটি দামি গাড়িও রয়েছে, যেটি 2022 সালের জুন মাসে কেনা হয়। গাড়ির মালিকানাও সন্দীপ ঘোষের নামে রয়েছে বলে দাবি করছে সিবিআই। সকালে তাকে নিশানা করেছিলেন দলেরই নেতা কুণাল ঘোষ। দুপুরের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দিলেন ঘাটালের সাংসদ দেব। বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করার জন্যও কুণালকে অনুরোধ করেছেন দেব। যদিও দেবের এই পোস্টের পরেই ফের এক্স হ্যান্ডেলেই তার জবাব দিয়েছেন কুণাল। সব মিলিয়ে দেব কুণালের কথার লড়াইয়ে আবারও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সাংসদ দেবের বিরুদ্ধে কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, ঘাটাল মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিট ফের উদ্বোধন করেছেন দেব। কুণালের এই অভিযোগের জবাব এক্স হ্যান্ডেলে দিয়েছেন দেব। সেখানে ঘাটালের সাংসদ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজেই ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করার আবেদন করেছিলেন। গত মার্চ মাসে সেই ইউনিটের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি
সম্প্রতি ডায়ালিসিসের যন্ত্রপাতি এসে পৌঁছনোয় হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছেন তিনি, যাতে সাধারণ মানুষ এই পরিষেবা সম্পর্কে জানতে পারেন। এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে। তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরো অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলবো, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দিল শিলিগুড়ি আদালত। এদিন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের বিচারক অনিতা মেহত্রা মাথুর। এদিন শিলিগুড়ি আদালত চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ার পরই আদালত চত্বরে উল্লাসে মেতে ওঠেন তারা। কান্নায় ভেঙে পড়েন নাবালিকার মা। সাজা ঘোষণার পর তিনি বলেন, আমার মেয়ে বিচার পেল। 2023 সালের 21শে আগস্ট মাটিগাড়ার জঙ্গলের ভেতর এক পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মোহাম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। ধর্ষণের সময় নির্মম শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপর পরিচয় গোপন করতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার মুখ। ঘটনায় তোলপাড় পড়ে যায় সর্বত্র। যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। নিয়োগে বড়সড় দুর্নীতির হদিশ। আদালতের ভৎসনার মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2000 জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। মামলার বয়ান অনুযায়ী 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানায় উত্তর 24 পরগনার চাকুরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হয়, কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময় বাতিল হয়ে যায়। যদিও পরে লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18 মার্চ এবং 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 200 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, চাকুরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর বেশি থাকা সত্ত্বেও মেধা তালিকায় স্থান পাননি, যে কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করায় বিচারপতি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেন। শুনানি চলাকালীন উত্তর 24 পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীকে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা রিপোর্ট জমা দিল না? যদিও আইনজীবী জানিয়েছেন আর খানিকটা সময়ের প্রয়োজন রয়েছে। বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার চেয়ে কম নম্বর পেয়েও চাকরি করছেন। যারা যারা মামলায় নতুন করে যুক্ত হয়েছে তাদের রিপোর্ট এবং মূল মামলার রিপোর্ট আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালেই ঘটে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার মতো নারকীয় ঘটনা। দোষীর চরমতম শাস্তি চেয়ে সুবিচারের দাবিতে গর্জে ওঠাই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। আর যেখানে কর্মস্থলে সুরক্ষিত নয় সেখানে কিভাবে দিনরাত কাজ করা যায়, তাই নিরাপত্তা না থাকলে কাজও করবেন না। সাফ এই দাবিতে কর্মবিরতি জারি রাখছে জুনিয়র ডাক্তারদের একাংশ। এখনো অনেক হাসপাতালেই ঠিকমতো পরিষেবা মিলছে না বলে অভিযোগ উঠছে রোগীদের তরফে। তারই মাঝে পরিষেবা চালু করার আবেদন জানিয়ে বিতর্কে জড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কর্মবিরতি জারি রাখা জুনিয়র ডাক্তারদের তিনি তুলনা করলেন চীনের জুতো শ্রমিকদের সঙ্গে। শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে একটি ক্লাবের উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। উৎসবের মাঝেও সেখানে আরজিকর ইস্যু রাজ। ব্যানারে আরজিকরের ঘটনায় সুবিচার, দোষীদের ফাঁসির দাবি তুলে স্লোগান লেখা। এই মঞ্চ থেকে আরজিকর হাসপাতালের ঘটনায় সুবিচারের দাবিতে সরব হন বিধায়ক নারায়ণ গোস্বামীও। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ইতি টেনে কাজে ফেরার কথাও বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য, যারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত তাদের কাছে মানবিকভাবে আবেদন জানাবো, দয়া করে আপনারা হাসপাতালে ফিরুন। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মারা যাচ্ছে। আপনারা নোবেল প্রফেশনে রয়েছেন। চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা আন্দোলন করেছিলেন, কিন্তু কারখানা বন্ধ করে নয়। তারা বাঁ পায়ের জুতো তৈরি করেছিলেন, ডান পায়েরটা নয়। তাই আন্দোলন বিভিন্নভাবে করা যেতে পারে। তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনা
জেলা পরিষদের সভাধিপতির এই মন্তব্যকে হাতিয়ার করে বিতর্ক আরও উস্কে দিয়েছে গেরুয়া শিবির। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে আসছে। দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।